বিহানের পায়ে ঢুকিয়ে দিল। সাথে সাথে বিহান চিৎকার দিয়ে উঠল। আয়রা কোথায়? বিহান হাত দিয়ে ইশারা দিয়ে একটা ছোট কেবিন দেখিয়ে দিল। আয়েশ দৌড়ে সেদিকে গেল। কেবিনটা খুলে ভেতরে গিয়ে দেখলো আয়রা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আয়েশ দ্রুত সামনে গিয়ে আয়রাকে ঘুরিয়ে তার কোলে নিয়ে নিল। হাত দিয়ে আয়রার গাল চেপে আয়রাকে বারবার ডাকছে। অরু, ওর কথা বলো, তাকাও একবার। এই অরু। আয়েশের নিজেকে বদ্ধ পাগল লাগছে। কেন যেন আয়রার এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। কেমন সাদা দানা দানা কিছু লেগে আছে। আয়েশ মুখ সামলে নিতেই খুব জোরে কাশি দিয়ে উঠল। আয়েশ আয়রার দিকে একবার তাকিয়ে চোখ মুছতে লাগলো। আয়রাকে জোর করে মাত্রার অধিক ড্রাগস দেওয়া হয়েছে। শরীরে অসংখ্য ক্ষত, মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে কয়েকবার আঘাত করেছে। আয়াস দেরি না করে রুম থেকে আয়রাকে নিয়ে বেরিয়ে গেল। ওদিকে পুলিশ রূপমার বিহানকে নিয়ে গিয়েছে, আর ওই রুমে থাকা সকল এভিডেন্স সাথে নিয়ে গেল। আয়াস গাড়িতে আয়রাকে শুইয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। চোখ দুটো বারবার ভরে আসছে। আয়াস বারবার তার কনুই ভাঁজ করে পানি মুছে নিচ্ছে। আয়রার দিকে তাকিয়ে আয়াস বলল, না করেছিলাম তোমায় ছেলেটার কাছে যেতে, অনেক আকুতি করেই না করেছিলাম। আর যদি তোমার কিছু হয়ে যায় দোষারোপ তোমাকেই করবো। ওয়াদা দিয়েছিল আমাকে ওরুকে কিচ্ছু হতে দেবে না। আজ আমার ওরু জীবন পরিণতি কার করায় নিজেকে রেখে দিয়েছে। আমার যে বড় পীড়া দিচ্ছে ভেতর ভেতর। কথাগুলো বলে আয়াস আবার তার চোখ মুছতে লাগলো। হাসপাতালের সামনে আসতেই আয়াস আয়রাকে কোলে নিয়ে এক প্রকার দৌড়ে ভেতরে গেল। আয়াসকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। একবার আয়েশের দিকে আর একবার আয়রার দিকে তাকাচ্ছে। একটা নার্স দ্রুত হসপিটালের লোকদের ইশারা দিল। লোকগুলো আয়রাকে একটা বেডে শুইয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আয়াসও আয়রার সাথে দৌড়ে ভেতরে গেল। একে একে কয়েকটা ডাক্তার ভেতরে এলো। মিস্টার চৌধুরী, বাইরে যান আপনি, আমরা দেখছি। ডক্টর, কোনো কিছু বলার প্রয়োজন নেই মিস্টার চৌধুরী, আমরা কমতি রাখবো না। আয়াস এক নজর আয়রার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। বাইরে গিয়ে কিছু ডাক্তারকে ফোন দিল আয়রার ট্রিটমেন্টের জন্য। আয়াস চুপ করে বাইরের চেয়ারে ধপ করে বসে পড়ল। এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে। আয়রার মা বাবা খবর পেয়ে হাসপাতালে চলে এলো। আশা আর পিয়াসও সাথে এসেছে। এসে দেখলো আয়াস হাত ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। একজন ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো। পিয়াস এক নজর আয়াসের দিকে তাকিয়ে ডাক্তারের কাছে গেল। পেশেন্টের শরীরে হিউজ পরিমাণে ড্রাগস পুশ করা হয়েছে। শরীরের কন্ডিশন তেমন ভালো না, ভয় পাবেন না, ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন। পিয়াস গিয়ে আয়েশের পাশে বসলো। ভাই, আপনি যদি এভাবে ভেঙে পড়েন, বলুন তো আপনার অরুর কেমন লাগবে? ঠিক হয়ে যাবে আয়রা, আল্লাহর কাছে বলুন। অরিন এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখছিল। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আয়েশের দিকে। আয়েশের সামনে দাঁড়িয়ে আয়েশের মাথায় হাত বোলাতে লাগলো। আয়েশ এইবার আর না পেরে অরিনকে জড়িয়ে ধরে খুব জোরে কান্না করে দিল। নিজের ভেতরের জমানো কষ্টগুলো এক একটা অশ্রু ফোঁটায় বয়ান দিতে লাগলো। আয়রার বাবা তাকিয়ে আছে আয়েশের দিকে। তার একটা ভুলের জন্য আজ মেয়েটার কি করুণ পরিণতি। আর আয়াস, সে তো যেন তার সবকিছু হারিয়ে সর্বহারার মতো কেটে যাচ্ছে। আয়রার বাবার চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হঠাৎ মাগরিবের আজান পড়ল। আয়াস চোখ মুছে হসপিটালের মসজিদের দিকে পা বাড়ালো। আয়রার বাবা আর পিয়াসও গেল। তিনজন একসাথে নামাজ শেষ করলো। আয়রার বাবা আর পিয়াস উঠে পড়লেও আয়াস এখনো সিজদায় পড়ে আছে। তার আয়রাকে সহি সালামত হওয়ার ভিক্ষা চাইছে অনবরত। আয়রার বাবা তাকিয়ে আছে। পিয়াস আয়রার বাবার কাঁধে হাত রেখে বলল, এখনো আপনার আয়াসকে আয়রার অযোগ্য মনে হচ্ছে? আপনি জানেন আজ আয়রা যে বেঁচে আছে তার অনেকটাই আয়াসের কারণে। আয়রার বাবা ছলো ছলো চোখে তাকিয়ে আছে। পিয়াস একে একে সব কাহিনী খুলে বলল। আয়রার বাবার চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে পড়েছে। গা কেমন কাটা কাটা দিয়ে উঠছে ভাবতেই। আর আয়াস তার মেয়েকে কতটা যত্নে আগলে রেখেছে, এমনকি তার যাতে কোনো ক্ষতি না হয় গোপনে লোকও রেখেছে। আয়রার বাবার আজ আয়রার মায়ের একটা কথা খুব মনে পড়ছে, সব মানুষকে এক পাল্লায় মাপা যায় না। আয়রার বাবা বেরিয়ে গেল। পিয়াস আয়েশের পাশে গিয়ে বসলো। আয়াস ভাই ওঠেন এবার। আয়েশ আর পিয়াস বেরিয়ে আয়রার রুমের সামনে গেল। আয়েশের মাও এসেছে। আয়েশের মা আয়রার মায়ের পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। আয়েশ রুমের সামনে যেতেই সব ডাক্তাররা বেরিয়ে এলো অপারেশন রুম থেকে। আয়েশ আর আয়রার বাবা বিচলিত হয়ে ডাক্তারদের কাছে গেল। আয়েশকে দেখে ডাক্তার হালকা হেসে বলল, ঠিক আছে নুনি, তবে রেস্টের প্রয়োজন, শরীরে অনেক জায়গায় ক্ষত, মেডিসিনগুলো যাতে ঠিক মতো নেয় একটু খেয়াল রাখবেন, আর ঘুমাতে দিন ওনাকে।
আয়াস কিছুক্ষণ মাথা নিচু রেখে আয়রার রুমের দিকে পা বাড়ালো। আয়রার বাবারও খুব মন চাইছে যেতে, কিন্তু কেন যেন মেয়ের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের ভেতরের ইচ্ছাটাকে চুপচাপ সম্বরণ করে দিল। আয়াস আয়রার রুমে গিয়ে ধীরে ধীরে আয়রার সামনে গেল। খুব খুশি তুমি, তাই না? তোমার তো কিছু অনুভব হচ্ছে না, ঘুমিয়ে আছো। তবে জেগে থাকলে যতটা যন্ত্রণা পেতে তার চেয়ে হাজার গুণ যন্ত্রণা আমি পাচ্ছি। অনেক বড় ভুল করেছো তুমি, আমার কথা না মেনে। মাফ করবো না তোমাকে আমি। বলেই আয়রার কপালে একটা চুমু দিল। চোখটা বন্ধ করার সাথে সাথে এক ফোঁটা জল আয়রার গালে পড়ল। আয়াস সেটা মুছে নিয়ে বেরিয়ে গেল। আয়াসকে বেরোতে দেখে পিয়াস সামনে এলো। ভাই, আপনার শরীরে অনেক ক্ষত হয়ে আছে, চলুন ড্রেসিং করবেন। আমি ঠিক। আয়াসকে থামিয়ে দিয়ে পিয়াস বলল, আমি আপনার কাছে আপনার অবস্থা জানতে চাইনি। বাবা ড্রেসিং করে নাও, তারপর একসাথে খাবো। আয়াস একবার আয়রার বাবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হেসে চলে গেল ড্রেসিং করতে। মানুষের জীবনের পরিপূর্ণতা সবসময় সুখের মাঝে নিহিত থাকে না। কখনো হাসি, কখনো গম্ভীরতা, কখনো একটু আবদার, কখনো বা আবদারের অপরিণতি, কখনো নিরাশ হওয়া, আবার কখনো নিরাশ থেকে একটা নতুন দিগন্ত উন্মোচন হওয়া। এগুলো নিয়েই তো একটা জীবন। তবে সবকিছুই মেনে নেওয়া যায় যখন কাছের মানুষগুলো পাশে থাকে সাবলীলভাবে। এই মানুষগুলোর মাঝেই তো বেঁচে থাকার অস্তিত্ব লুকিয়ে থাকে। এই যে আয়াস এই মুহূর্তে আয়রার স্নিগ্ধ মুখখানি অবলোকন করছে আর ভেতর ভেতর কিছু কথা আওড়াচ্ছে। আচ্ছা অরু, তোমার যদি কিছু হয়ে যেত আমার কাছে করার মতো কি থাকতো বলো তো? আমি তো আমার জীবন অস্তিত্ব একদম হারিয়ে সর্বহারা হয়ে যেতাম। একটাবার ভাবনি আমার কথা? সবার বেলায় নিজেকে বিলিয়ে দিলি, আর আমার বেলায় স্বার্থপর। অনেক স্বার্থপর তুমি, অনেক। পাশের চেয়ারটা থেকে উঠে আয়াস কেবিনের জানলাটার পাশে গিয়ে দাঁড়ালো। রুমের আবছা আলোতে আয়রার মুখটা সেখান থেকে স্পষ্ট অবলোকন করা যাচ্ছে। মেয়েটার মাঝে যেন অসীম মায়ার সঞ্চার। আয়াস চোখ ঘুরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। আয়রার মা বাবাকে সহ সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আয়াস নিজেই রুমের ভিতর ঢুকে বারবার আয়রাকে দেখছে, আবার বের হয়ে যাচ্ছে। কিন্তু কেন যেন বারবার যাওয়াটাকে অনুমোদন না দিয়ে ভেতরে গিয়ে বসাকেই প্রাধান্য দিল। কেন যেন আজ মন ভরে আয়রাকে দেখতে ইচ্ছে করছে। জানালার কাছ থেকে আয়রার ঘুমন্ত চেহারাটাকে মন ভরে দেখছে। হ্যাঁ, এইটাই তোর নিজস্ব দুনিয়া, তার প্রাণের উৎস। রাত গড়িয়ে একটা শুভ সকালের আগমন হলো। আজকের সকালটাকে আগের মতো স্বাভাবিক লাগছে আয়েশের। কি ভেবে যেন একটু হলেও খুশি। সকালবেলায় আয়রার মা বাবা হসপিটালে এসে পড়েছে। এসেই দেখলো আয়েশ খুব ব্যস্ততা নিয়ে সব কাজ কমপ্লিট করছে। নার্সদের নির্দেশনা দিচ্ছে যেন ঠিকমতো ডিউটি পালন করে। আয়রার মা বাবাকে দেখে আয়েশ হাসি মুখে সালাম দিল। আয়রার মা বাবা সালামের উত্তর নিল। বাবা, তুমি এবার একটু বিশ্রাম নাও বাড়িকে। আয়েশ কতক্ষণ আয়রার মায়ের দিকে তাকিয়েছিল। কেন যেন বলতে ইচ্ছে করছিল তার যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু করার মতো কিছু ছিল না। গুরুজন বলে কথা। জি আন্টি। বলেই আয়েশ বেরিয়ে গেল। প্রায় 8টার দিকে আয়রার জ্ঞান ফিরল। চোখ বন্ধ অবস্থায় আয়রার সাথে হওয়া ঘটনাগুলোর একটা প্রতিচ্ছবি যেন বারবার আসছে। রূপমকে বারবার বলছে ছেড়ে দিতে। রূপম সহ আরো কয়েকজন আয়রাকে ধরে রেখেছে। আর বিহান ড্রাগস নিয়ে আয়রার দিকে অগ্রসর হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আয়রা চোখ মেলল। কেমন ঘেমে একাকার হয়ে গিয়েছে। তবে চোখ মেলতেই একটা অচেনা জায়গায় নিজের উপস্থিতি দেখতে পেল। আয়রা পাশে তাকাতেই দেখলো মাহির আর আয়রার মা বসে আছে। আয়রার খবর পেয়ে সব ছেড়ে মাহির চলে এসেছে তার কলিজার টুকরো বোনকে এক নজর দেখার জন্য। আয়রাকে হঠাৎ চোখ মেলতে দেখে আয়রার মা গা ঘেঁষে বসলো আয়রার সাথে। মেয়ের মাথায় হাত বলিয়ে চোখ মুছতে মুছতে বলল, কি রে মা, খারাপ লাগছে তোর? আয়রা কতক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে রইল। কেন যেন নিজেকে কল্পনার রাজ্যে ভাসমান মনে হচ্ছে। আয়রা ভেবেছিল সে আর কখনো ফিরে আসবে না, তবে এইটুকু বুঝতে পেরেছে যে তাকে আবার ফিরিয়ে আনতে একটা মানুষই পারবে। আয়রা চুপ করে থেকে বলল, ঠিক আছে আমি আম্মু। আয়রার মায়ের ফোন বেজে উঠল। আয়রার বাবা ফোন দিয়েছে। ফোনটা নিয়ে আয়রার মা বাইরে চলে গেল। আর তখন আশাও রুমের ভেতরে গেল। আশা এসে আয়রাকে আলতো করে জড়িয়ে ধরল। আয়রার গালে হাত রেখে বলল, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। এই আশা, কাল তুমি ওকে দেখেছো না? এখন সরে দাঁড়াও, আমাকে কথাই বলতে দিচ্ছে না প্রিন্সের সাথে। আশা একটা ভেঙচি দিয়ে সরে দাঁড়ালো। এই, তোমার না বিয়ে হয়ে গিয়েছে, এরপর কি ভেঙচি দাও বলো নেই? চুপ করো তুমি, কথা নেই তোমার সাথে। আয়রা তোমার বোন মানলাম, কিন্তু এর জন্য আমরা সব বাদ?
বিয়েতে এত করে বললাম আসতে, আসলে না। তাই এত ভাবো তাহলে আমার এক্সামের পর বিয়েটা করলে কি হতো? হ্যাঁ, তোমরা মেয়েরা খালি পারো ভাব নিতে। বিয়েটা কি লন্ডনে গিয়ে করেছিলাম? ঢাকায় তো, চাইলে জয়েন করতে পারতাম। নিয়ত নেই তাই বলো। তোমরা ছেলেরা টাকা খরচ করতে চাও না, এটাই হচ্ছে কথা। এগুলো তো বাহানা। ও আচ্ছা, টাকা খরচ করে খাবো তাই দাওয়াত দিয়েছো না? কি লোভ বাবা। কি বললো এটা? আমি আমার বিয়েতে কয়েকটা ফকিন্নি এভাবেই খাইয়ে দিয়েছি। এভাবে তাকানোর মানে হয় না। আয়রার বিয়ের সময় হলে তো সব ফেলে আসতে ঠিকই। এই একদম আমার প্রিন্সের সাথে জোড়া দিবি না। ও তোমার মতো আমার এক্সামের সময় বিয়ে করবে না, এটা আমি জানি। আয়রা নিজের বিয়ের কথা শুনতেই হুট করে আয়েশের কথা মনে পড়ে গেল। একে একে সবাই আসলো, কিন্তু আয়াস একবারও আসেনি। বিষয়টা আয়রাকে ভেতর থেকে অদ্ভুত এক পীড়া দিচ্ছে। আয়রার মন খারাপ দেখে মাহির কথা থামিয়ে আয়রার দিকে নজর দিল। কি হয়েছে? আয়েশ ভাইকে মিস করছিস তাই না? আয়রা চুপ হয়ে গেল, মাথা নিচু করে তাকিয়ে আছে। তখনই একটা নার্স আসলো রুমে। পেশেন্টকে কে অ্যাডমিট করিয়েছে তার একটা সাইন লাগবে। তখনই আয়াস রুমে এলো। আয়াস এতক্ষণ রুমের বাইরেই ছিল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অনেক আগেই ফিরে এসেছিল। আয়রাকে রেখে এক দণ্ডও যেন সইছে না আয়াসের। এক্সকিউজ মি নার্স, আমাকে দিন। আয়রা পলকহীনভাবে আয়াসের দিকে তাকিয়ে আছে। একটা অন্যরকম শীতলতা লাগছে এখন। মনের ভেতরের অনুভূতিগুলোকে সজাগ করতে যেন এটাই যথেষ্ট। আয়রা আয়াসের দিকে তাকালেও আয়াস একবারও তাকায়নি আয়রার দিকে। অনেক ক্ষোভ জমা এই মেয়েটার জন্যে। তাকে দেওয়া ওয়াদাটা তো মেয়েটা ভেঙেছে। খুব রাগ ওর উপর, খুব। আয়রা ভেতর ভেতর খুব বেশি ক্ষুণ্ণ হচ্ছে, খুব বেশি। আচ্ছা, এক নজরও তাকানোর প্রয়োজন ভাবে না লোকটা? অনেকটা কষ্ট হচ্ছে ভেতরে, অনেকটা। ভেতর ভেতর কালো বর্ণের ছাইয়ের ধোঁয়াশার খেলা। একটাই তো সমাধান এর, আয়েশের সান্নিধ্য। আচ্ছা, আয়েশ কি তাকে ইচ্ছে করে অবমাননা করছে? কেন বুঝতে পারছে না? একটু দৃষ্টি নিক্ষেপের প্রতীক্ষায় আয়রার ভেতরটা পুড়ে যাচ্ছে। সাইন করার পর আয়াস রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আয়রার ভেতরটা কেমন হু হু করে উঠল। আয়াস ভাই কোথায় যাচ্ছেন? এখানেই বসুন। সেই তো বাড়ি গিয়ে বসে থাকবেন, কাল রাতে তো এখানেই ছিলেন। বাইরে বসার কি, এখানে বসে আড্ডাতেই। আয়রা এবার আয়েশের দিকে অপলক নয়নে তাকালো। এই মানুষটা সারাটা রাত আয়রার পাশেই ছিল। ইস, ভাবতেই কেমন অদ্ভুত শিহরণ দেয়। আয়াস একটা চেয়ার টেনে মাহিরার আশার সাথে কথা বলতে লাগলো। কি সুন্দর সেই হাসি মাখা মুখ, নজর ফেরানোর মতো না। আর পলক পড়তে দেওয়া যাবে না, অনেক ক্ষতি হয়ে যাবে তাতে। আয়রার বহুদিনের পিপাসা কাতর হয়ে মেটাচ্ছে। এই নজরের পিপাসা যেন পূর্ণ হতেই চাইছে না। আয়রার মা কানে ফোন নিয়ে ভিতরে আসলো। আয়রার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, আয়রা, তোর বাবা, কথা বল। আয়রা হাত বাড়িয়ে ফোনটা নিল, কানে দিয়ে কথা বলল অনেকক্ষণ। এইটুকু সময় আয়াস আর চোখে আয়রাকে দেখছে। কি করবে? এভাবে থাকা চেয়ে অনেক দায়, কিন্তু রাগটাও বেশি। আয়েশের বারণ করার পরও কেন গেল ওই ছেলের সাথে? আজ কিছু হয়ে গেলে? আয়রা ফোন রাখতেই আয়াস তার নজর ঘুরিয়ে নিল। আয়রার মা বিষয়টা খেয়াল করলো, কিন্তু কিছুই বুঝতে পারেনি। আয়াস কথা শেষ করে উঠে চলে গেল। প্রায় একটা সপ্তাহ কেটে গেল। আয়রা এখন অনেকটাই সুস্থ। এ কয়েকটা দিন আয়রা অনেকবার চেষ্টা করেছে আয়েশের সাথে কথা বলার, তবে প্রতিবারই আয়েশ কোনো না কোনোভাবে আয়রাকে নিগ্রহ করে গিয়েছে। আজ আয়রাকে হসপিটাল থেকে বাসায় ফিরিয়ে দিবে। নিজের বেডে বসে বসে আয়রা নখ কামড়াচ্ছে। এ কয়েকটা দিন আয়েশ আয়রার আশেপাশেই ছিল, তবুও আয়রা কথা বলতে পারেনি। আর আয়েশের রাগটা একেবারে তুচ্ছতমও নয়। আয়রা যদি বলতো তার রূপমের সাথে যেতে আপত্তি আছে, তাহলে আয়রার বাবা কখনোই পাঠাতো না তাকে। আর আজ বাসায় চলে গেলে তো আয়েশকে আর ভাগেই মিলবে না। ধুর, কি যে করি! এই ব্যাটা তো এত ঘাট তারা, এত চেষ্টা করলাম, একটা টু শব্দ পর্যন্ত মুখ থেকে বের হয়নি। কেমন গা ছাড়া ভাব লোকটার, কি যে করি! ভাবতে ভাবতে আয়রার মা এসে বলল, আয়রা চল, সব রেডি। আয়রা ক্ষীণস্বরে বলল, আসছি। রুম থেকে বেরিয়ে আয়রার সাথে চোখাচোখি হয়ে গেল আয়াসের। আয়াস চোখ ঘুরিয়ে পেপারসে সাইন করে দিল। পেপারসগুলো নিয়ে আয়রার মায়ের হাতে দিল। আন্টি, এই যে এগুলো পেপারস, আর আমার গাড়ি আছে বাইরে, আপনাদের বাসায় পৌঁছে দেবে। আয়রা ফিসফিস করে বলল, লোকের যে ঢং! সে কি বাবা, তোমার গাড়ি যাবে, তুমি যাবে না কেন? আন্টি, আমি গিয়ে কি করবো বলুন? নিশ্চিন্ত থাকুন, সেফলি বাড়ি যেতে পারবেন। সেটা আমি জানি বাবা, তবে তুমিও যাবে আমাদের সাথে, চলো।
আয়রা চোখ ছোট ছোট করে উৎসুক দৃষ্টিতে আয়েশের জবাবের আশায় তাকিয়ে আছে, আর মনে মনে দোয়া করছে যাতে আয়াস রাজি হয়ে যায়। দেখো বাবা, এত ভাবার কিছুই নেই। আয়রার বাবাও আসবে দুপুরে, অন্য কোথাও খাওয়ার দরকার নেই, আমাদের সাথেই খাবে। আয়াস হালকা হেসে বলল। আচ্ছা চলুন। আয়াস সামনে গেল আয়রার মায়ের সাথে কথা বলতে বলতে। আয়রা পেছন থেকে খুশিতে একটু জোরেই বলে উঠল, ইয়েস। আয়রার মা একটা শব্দ পেয়ে পেছনে তাকালো। আয়াসও থেমে গিয়েছে, কিন্তু পেছনে তাকালো না, সামনের দিকে হেঁটে চলে গেল। কি কিছু হয়েছে? না আম্মু, যাও তুমি। সবাই গাড়িতে উঠে বসলো। আয়াস সামনে বসেছে, আয়রা আর আয়রার মা পিছনে। রাস্তায় আয়াস টুকটাক কথা বলেছে আয়রার মায়ের সাথে। আন্টি, কাল ওদের কোর্টে পাঠানো হবে, জবানবন্দি দিতে ওদেরকে নিয়ে যেতে হবে। আয়রা মনে মনে খুশি হলো, কাল আয়েশের সাথে বের হবে ও। বাসায় গিয়ে নেমে পড়লো আয়রা সহ সবাই। গাড়ি থেকে নামতেই আয়রার হঠাৎ মাথা ঘুরে উঠল। নেমে দাঁড়ানোর পরপরই গাড়ির সাথে হালকা ঢুলে পড়েছে। আয়াস সামনে থেকে নেমে দেখলো আয়রাকে কেমন যেন লাগছে। আয়াস সামনে গিয়ে আয়রার হাত ধরলো। কিছু না বলে আয়রার হাত ধরে সামনে এগিয়ে গেল। আয়রা মনে মনে ভীষণ খুশি হলো, যাক এতদিনে একটাবার প্রিয় মানুষটার হাতের ছোঁয়া তো পেল। আয়াস আয়রাকে ধরে তার রুমে নিয়ে গেল। ঘরে ঢুকতেই দেখলো অরিন বসে বসে খেলছে। আয়রাকে দেখে দৌড়ে কাছে গেল। আয়রাও একটা মিষ্টি হাসি দিল। অরিন, আপের কাছে যেও না এখন, ও এখনো অসুস্থ। আচ্ছা। আয়াস আয়রাকে ধরে সোফায় বসাতে গেল। তখনই আয়রা বলল, আমি রুমে যাব। আয়াস একবার আয়রার দিকে তাকিয়ে আয়রাকে ধরে রুমে নিয়ে গেল, খাটে নিয়ে বসিয়ে দিল। আয়াস ফিরে আসতে আয়রা খাট থেকে লাফিয়ে উঠে আয়াসের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? সেটা আমার প্রশ্ন? সমস্যা কি? কথা বলছে না কেন আমার সাথে? তুমি বলেছিলে না কথা না বলতে, তুমি আমার কথা রাখো আর না রাখো, আমি তো তোমার মতো নই। দেখুন, তখন বিষয়টা এমন ছিল না। আমি আসলে কেমন ছিল শুনি? আমার সাথে নিষ্ঠুরতার প্রকাশ ঠিকই করেছো। কখনো কল দেবেন না, দেখা করবেন না। কই, একটা দুই দিনের ছেলের সাথে তো ঠিকই বের হয়ে গিয়েছো মজা করতে। খুব ভেবেছিলে এনজয় করবে, তাই না? আয়েশের কথা শুনে আয়রার চোখে জলকণাগুলো ভিড় করতে লাগলো, আর সেটা আয়েশের দৃষ্টি আড়াল হলো না। আয়েশের সমস্ত রাগ যেন কোথায় হাওয়া হয়ে গেল। আপনার এইটাই মনে হয়, তাই না? জানেন, সেদিন বেরিয়ে রাস্তা দিয়ে দোয়া করতে করতে গিয়েছি, একটা নজর আপনাকে যেন দেখতে পাই। আমার যাওয়ার এক বিন্দু ইচ্ছে ছিল না, কিন্তু আমি রাজি হয় বাবার মুখের খুশিটা যদি অবলোকন করতেন তাহলে আর বলতেন না। সত্যি বলতে আপনারা কেউ আমাকে বোঝার ন্যূনতম চেষ্টাও করেন না। এক একজন নিজের ইচ্ছে আর জেদ আমার উপর চাপিয়ে দিলেন। এত যেহেতু সমস্যা আমায় নিয়ে, তাহলে এলেন কেন ওখান থেকে? বলেই আয়রা ওয়াশরুমে চলে গেল। আয়েশ এখনো ঠায় দাঁড়িয়ে আছে, নিজের উপর এবার খুব জেদ লাগছে। আয়রার মা উপরে এসে দেখলো আয়েশ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কিছু হয়েছে বাবা? আয়েশ ভাবনার দুনিয়া থেকে সজাগ হয়ে বলল, না আন্টি। দেখো বাবা, আমাদের একটা ফর্ম ছিল তোমাকে নিয়ে, মেয়েটাকেও এইটা নিয়ে অনেক পোহাতে হয়েছে। এখন যেহেতু আল্লাহর রহমতে সব ঠিক, তাহলে চেষ্টা করো যাতে আর কিছু না হয়। কিছু হলে ব্যক্তিগতভাবে মীমাংসা করে নাও। আয়েশ মিষ্টি হাসলো। চলো, খাবার খাবে, আমি নিয়ে আসছি ওকে। আয়েশ নিচে নেমে গেল। আয়রা গোসল করে বের হলো। বেরিয়ে দেখলো আয়রার মা বসে আছে। চল, তোর বাবা চলে এসেছে, খাবি? আমি পরে খাবো। এটা কেমন কথা? সব সময় তো বলিস বাবাকে শুক্রবার ছাড়া পাওয়া যায় না, আর যখন পেলি তাহলে পরে কেন? আর আয়েশ ছেলেটা তোকে ছাড়া কাউকে চিনে নাকি? ঠিক আছে, যাও, আসছি আমি। আয়রার মা নিচে নেমে গেল। আয়রার মাথা ঘুরছে। ওড়নাটা গায়ে জড়িয়ে আর মাথায় দিয়ে রুম থেকে বেরোলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে আয়েশকে আর চোখে একটিবার দেখে নিল। আয়রার বাবার সাথে হেসে হেসে কথা বলছে। এই লোককে দেখলে কেউ বলবে একটু আগে আমাকে কটাক্ষ করে কথা শুনিয়েছে। আয়েশ কারো আগমন বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে তাকালো। আয়রার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। সামনে আয়রাকে চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো। মানুষগুলোর সামনে এভাবে তাকিয়ে থাকবে, ব্যাপারটা খুবই নির্লজ্জের বহিঃপ্রকাশ। আয়েশ চোখ মেলে দেখলো আয়েশের ঠিক সামনে তার ওরু প্লেট নিয়ে ব্যস্ত। চেহারায় জোরপূর্বক বিরক্তি ভেজা চুলগুলো কানের পিঠে বারবার গুজে দেওয়া একটা হৃদয়স্পর্শী আলোড়ন জাগাচ্ছে আয়েশের বুকে। আয়েশও মাথা নিচু করে খাচ্ছে। তো কালকে ওদের কোর্টে উঠানো হবে?
জি আঙ্কেল, কাল আমি আয়রাকে আর অরিনকে নিতে আসবো। আয়রা টেবিল থেকে উঠতে উঠতে বলল। তার প্রয়োজন নেই, আমি বাবার সাথে যাব। বলে আয়রা তার রুমে চলে গেল। আয়াস অসহায়ভাবে আয়রার মায়ের দিকে তাকালো। আয়রার মা চোখ দিয়ে ইশারা দিল ঠিক হয়ে যাবে। আয়াস খাবার শেষ করে বাসায় ফিরে গেল। রাতে আয়রা একা একা দাঁড়িয়ে বারান্দায় ভাবছে, লোকটা তো অদ্ভুত, কেন হুটহাট রেগে যায়। আবার আদরের সময় আদরের কমতি নেই। এই লোকটার সাথে সংসার করতে হবে তাকে। আচ্ছা, সংসারের কথা ভেবে ফেললাম আমি। ইস, কেমন লজ্জাহীন হয়ে গিয়েছি। ওরও চুপ করে চোখ বন্ধ করে একা একাই হাসছে। একটা গাড়ির হর্নের শব্দে আয়রা চোখ খুলল। আয়রা চোখ মেলে সামনে তাকাতেই দেখলো আয়াস গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়রা শিওর হওয়ার জন্য খাটের পাশে রাখা ফোনের দিকে তাকালো। তাকানোর সাথে সাথে আলো জ্বলে উঠল। না চাইতেও আয়রা হেসে দিল, কিন্তু দৃষ্টির এতখানি দূরত্ব আর অন্ধকারের ঘন ঘটাতে আয়রার হাসি মাখা চেহারায় অবলোকন করতে পারছে না আয়াস। আয়রা ফোনটা হাতে নিল, রিসিভ করে কানে দিতেই অরু। কি নেশা মিশ্রিত সেই ডাক। ডাক শোনার সাথে সাথে আবেশে আয়রার চোখ দুটো বন্ধ করে ফেলেছিল। মনের ভেতর হাজারো সুপ্ত আকুতিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। আয়রা চোখ মেলে সামনে তাকাতেই দেখলো আয়াস এক হাতে কান ধরে দাঁড়িয়ে আছে। আয়রার হাসি পেলেও ভেতরে চেপে রাখলো। কি হয়েছে বলুন। এখনো রেগে আছো? কেন, বুঝতে অসুবিধা হচ্ছে? না না, বেশ বুঝতে পারছি। তো কয়দিন থাকবেই থাক, আমি কেন দেরি করবো না, উঠিয়ে নিয়ে যাবো ওকে। আয়রার ভীষণ লজ্জা লাগছে। কি মায়াজালের মারপ্যাচ লোকটার মাথায়। ওই, কে আপনার বউ? হ্যাঁ, এভাবে রাস্তায় বেরিয়ে বউ খুঁজেন? আয়াস জোরে হেসে দিল। জি না ম্যাডাম, আমার বউ রেডি, খুঁজবো কেন, এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই এলাম। এখানে থেমেছেন কেন? বাসায় যান। তাড়িয়ে দিচ্ছ? একটা বার নিচে এসো না। গণপিটুনি না খেতে চাইলে বাড়ি যান। আসবে না বউ? আয়রা চুপ হয়ে গেল। লোকটার মুখে বউ কথাটা প্রতিটা লোমকূপকে জাগিয়ে দিতে যেন সক্ষম। লজ্জা পাচ্ছ তাই না? আমি রাখছি। আরে আরে, আয়রা ফোন কেটে দিল। আয়াসও গাড়ি নিয়ে চলে গেল। আয়রা বিছানায় এসে গা এলিয়ে দিল। আয়াসের কথা ভাবতে ভাবতে আয়রা ঘুমিয়ে গেল। সকাল 9টা। আয়রা খুব সুন্দর করে রেডি হচ্ছে। আজ বিহানের সাজা শোনানোর ধার্য দিন। আয়রার কাছে সেই দিকটা কিছুই না। আয়রা তো খুশি আজ অনেকদিন পর আয়াসের সাথে বেরোচ্ছে। কেন যেন বোরখা পরার ইচ্ছে নেই। একটা সাদা রঙের জামা পরে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। তখনই আয়রার বাবা আয়রার ঘরে আসলো। কিছু বলবে বাবা? আয়েশ ফোন দিছিল, বলল একটা কাজে ফেসে গেছে, এখন আসতে পারবে না, গাড়ি পাঠিয়ে দিয়েছে, বলল রায় দেওয়ার আগে চলে আসবে ঠিকই। আয়রার মেজাজ খারাপ হয়ে গেল। মনে মনে ফুঁসতে লাগলো। কি এমন কাজ ওনার? আমি খুশি যে এতদিন পর একসাথে যাচ্ছি, আর উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত। বাদর একটা। কিরে, কি ভাবছিস? কিছু না, যাও তুমি, আমি আসছি। আয়রা নেমে আয়রার বাবা আর অরিনকে নিয়ে কোর্টে চলে গেল। রায় হওয়ার আগে আয়েশা চলে এসেছিল। অবশেষে আয়রা আর অরিনের জবানবন্দিতে বিহানের রূপমের শাস্তির ব্যবস্থা করা হলো। কোর্টের কাজ শেষ হওয়ার পরই সবাই বেরিয়ে গেল। আয়াস কোর্টের ভেতর একটা লোকের সাথে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আয়রা একটা বিরক্তির নজরে তাকালো। এই যে এত পরিপাটি হয়ে 4 জনে আসলো, সে তো মানব সেবায় ব্যস্ত। আয়রা তার বাবাকে বলল, বাবা, অরিনকে নিয়ে তুমি বাসায় যাও, আমি আসছি। বলেই আয়রা একটা রিকশায় চলে গেল। আয়াস কথা শেষ করে বেরিয়ে এসে দেখলো অরিন আর আয়রার বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু আয়রা নেই। আঙ্কেল, ওরু কোথায়? আয়রার বাবা খুলে বলল। আয়াস শুনে মাথা চুলকাতে চুলকাতে ফিসফিসিয়ে বলল, ওরু রানী আবার রাগ করেছে? আয়রার বাবা কিছুই বুঝলো না। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি জানি ওরু কোথায়, আপনার বাসায় যান। বলেই আয়াস তার গাড়িকে ইশারা দিয়ে বলল তাদের নিয়ে যেতে। আর আয়াস একটা রিকশা নিয়ে চলে গেল সেই নদীর পার। রিকশা থেকে নেমে এক প্রকার দৌড়ে আয়াস সেখানে গেল। নদীর একদম কাছে বসে পানিতে পা ভিজিয়ে আয়রা বসে আছে। আয়াস হাঁপাতে হাঁপাতে গিয়ে বলল, তুমি এখানে? আয়রা না তাকিয়ে বলল, তো কোথায় থাকবো? আয়াস হালকা হেসে আয়রার পাশে বসলো। আয়রা এখনো সামনের দিকে তাকিয়ে আছে। আয়াস কিছুক্ষণ আয়রার দিকে মোহের নজরে তাকিয়েছিল। আয়রার হাতটাকে তার ভাঁজে নিয়ে নিল। আয়রা রাগ করতে চেয়েও কেন যেন পারেনি। ওরু দেখলে অন্তরালে তুমি আমারই হলে, আমার বাদিকের অধিকারিণী শুধুই তুমি। এই যে মাংসপিণ্ডের গড়া হৃদয়টা এখনো তোমার নামে স্পন্দিত হয় অনবরত। তুমি হীনায় অচল হয়ে যাই প্রায়। একবার হারানোর বেদনায় আমি মুমূর্ষু, আর হারাতে চাই না আমি।
আয়রা আয়াসকে সজল চোখে জড়িয়ে ধরল। আয়াসও তার ওরুকে নিজের সাথে মিশিয়ে নিল। বিকেলের স্নিগ্ধ আলো আর দুটো মানুষের নীরব ভাষাকে প্রেম প্রেম জানান দিচ্ছে চারপাশ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।